শেখ হাসিনার বিস্ফোরক মন্তব্য, আর তাতে যেন আগুনে ঘি পড়ল ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে। শেখ হাসিনা ভারতকে ব্যবহার করে বাংলাদেশের বর্তমান সরকারকে অবৈধ বলছেন, আর অন্যদিকে বাংলাদেশ সরকার তাকে অভিহিত করছে দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী ও দুষ্কৃতকারী হিসেবে। তবে ঘটনার আসল মোড় ঘুরল তখন, যখন বাংলাদেশের তীব্র ক্ষোভের মুখে ঢাকাকে শান্ত করতে তড়িঘড়ি ময়দানে নামতে হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রককে। একদিকে শেখ হাসিনা বলছেন তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, আর অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে দিল্লি ঢাকাকে নিয়ে ঠিক কি ধরনের রাজনৈতিক খেলা খেলছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যেন ঢাকার দুর্বল সরকারের সাথে কি তবে দিল্লির ফুটবল খেলা চলছে। পুরো ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ ও ভারতের দর্শক কয়েক মিনিট আমাদের সাথে থাকুন, কারণ প্রতিটি তথ্যই অত্যন্ত গুরুত্ববহ। ঘটনার সূত্রপাত গত বুধবার দিল্লির ঐতিহ্যবাহী এফসিসি ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি দুটি অত্যন্ত স্পর্শকাতর ও বিস্ফোরক মন্তব্য করেন। প্রথমত, তিনি বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে সরাসরি অবৈধ বলে উল্লেখ করেন, আর দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের মাস আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আসার কথা পুনরায় জোর দিয়ে ঘোষণা করেন। শেখ হাসিনার এই বক্তব্যের পর বাংলাদেশের রাজনীতি ও কূটনৈতিক মহলে প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়। তীব্র ক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকার বিএনপি সরকার। যে ভারত থেকে শেখ হাসিনা বসে এই ধরনের বক্তব্য দিচ্ছেন, সেই ভারতের ভূমিকা নিয়েও বাংলাদেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়, বিশেষ করে বিএনপি সরকারের মধ্যে। বুধবার সন্ধ্যার এই অনুষ্ঠানের পর ঢাকা থেকে যে প্রতিক্রিয়া দেয়া হয় তা বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাসে বিরল। বাংলাদেশ সরকার নজিরবিহীন এক কঠোর ও লম্বা বিবৃতি প্রকাশ করে। তবে সেই বিবৃতির ভাষার তীক্ষ্ণতা দেখে কূটনৈতিক বিশ্লেষকদের অনেকে অবাক হয়েছেন। অত্যন্ত মাঠঘাটের রাজনৈতিক ভাষায় লেখা সেই বিবৃতিতে শেখ হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ার জন্য ভারতকে সরাসরি আক্রমণ করা হয়। বিবৃতিতে শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী, খুনি এবং দুষ্কৃতকারী বলে আখ্যা দেওয়া হয়। শুধু তাই নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে একদম সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে সংজ্ঞায়িত করা হয় একটি মাফিয়া সংগঠন হিসেবে। বিবৃতিতে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশের রাজনীতিতে খুনি হাসিনা এবং তার মাফিয়া সংগঠনের যে আর কখনো ঠাঁই হবে না। জুলাই আন্দোলনে তা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। বিবৃতিটার ভাষা আপনি খেয়াল করুন। কদিন আগে আমার এক ভাই বলছিলেন, মানে বিশেষ করে ভাষাগত উগ্রতা প্রসঙ্গে বলছিলেন যে শ্রমিক লীগ টাইপের ভাষা বা শ্রমিক দল টাইপের ভাষা, মানে শ্রমিক মজুররা কোনো প্রোটোকল মানেন না, কোনো রাগঢাক মানেন না, যেমন খুশি তেমন ভাষা ব্যবহার করেন, এমনটাই বোঝাতে চেয়েছেন সেই ভাই। সেই ভাইয়ের কথা এই মুহূর্তে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়, একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ভাষার কথা আমরা আলাপ করছি, তখন মনে হচ্ছে এই ভাষা যেন শ্রমিক লীগ কিংবা শ্রমিক দলের শ্রমিক মজুরদের মতো ভাষা। অর্থাৎ যারা কোনো প্রোটোকল মানেন না, কোনো বাধা ধরা নিয়ম মানেন না। এটা কোনো কূটনৈতিক ভাষা হতে পারে না। একটা বিবৃতির, একটি রাষ্ট্রের উদ্দেশ্যে একটি রাষ্ট্রের বিবৃতি, এমন ভাষা এটি বাংলাদেশের ইতিহাসে তো বটেই যে এটি নিঃসন্দেহে এটি নজিরবিহীন। এই বিবৃতির পর বাংলাদেশে শুরু হয় তুমুল বিতর্ক। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রাক্তন প্রেস সচিব শফিকুল আলম সরকারি এই বিবৃতির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। আমি খানিক আগে বলছিলাম শ্রমিক লীগ শ্রমিক দল টাইপের ভাষা। এই শফিকুল আলম কেমন আপনারা দেখেছেন, তার নামে তিনি খ্যাত হয়েছেন ডাস্টবিন নামে। তো কাজে তিনি তো প্রশংসা করবেন, তিনি তো শ্রমিক মজুর বা এই টাইপের। কিন্তু দেশের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনের বহু প্রবীণ ও বিশিষ্টজন এই বিবৃতির ভাষার কড়া সমালোচনা করেছেন। তাদের মতে আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার বজায় না রেখে এই ধরনের ভাষার ব্যবহার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের চরম অপেশাদারিত্ব ও অযোগ্যতারই স্পষ্ট নিদর্শন।
এরপর দিন বিষয়টি নিয়ে আরো এক ধাপ এগিয়ে মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি এক সাংবাদিক বৈঠকে খোলাখুলি বলেন, ভারতে বসে শেখ হাসিনার দেওয়া এই ধরনের মন্তব্য দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। একই সাথে তিনি ভারত সরকারের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ভারতকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় কিনা। বাংলাদেশের এই অভূতপূর্ব তোপ ও কূটনৈতিক উত্তাপের মুখে অবশেষে নীরবতা ভাঙতে বাধ্য হয় ভারত। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিস্থিতি শান্ত করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি দিল্লি সরকারের অবস্থান পরিষ্কার করে বলেন, আমরা আগেও বলেছি, আবারও বলছি, গত 5 অগাস্টের এই সাংবাদিক সম্মেলনটির মূল উদ্যোক্তা ছিল একটি সম্পূর্ণ বেসরকারি সংগঠন। এর সাথে ভারত সরকারের দূরতম কোনো সম্পর্কও নেই। ঠিক তেমনি শেখ হাসিনার অনেক বক্তব্যের সাথেই নয়াদিল্লি একমত নয়। সাংবাদিকরা যখন রণধীর জয়সওয়ালকে চেপে ধরেন যে হাসিনার ঠিক কোন কোন বক্তব্য ভারত সরকার অনুমোদন করে না, তখন মুখপাত্র রণধীর জয়সওয়াল অত্যন্ত স্পষ্ট ভাষায় দিল্লির অফিসিয়াল অবস্থান জানান। তিনি বলেন, ঢাকার বর্তমান নির্বাচিত সরকার সম্পর্কে শেখ হাসিনা যা বলেছেন তার সাথে ভারত সরকার কোনোভাবে একমত নয়। অর্থাৎ ভারত সরকার পরিষ্কার বার্তা দিল যে শেখ হাসিনা বর্তমান সরকারকে অবৈধ বললেও ভারতের চোখে কিন্তু ঢাকার এই নির্বাচিত সরকার সম্পূর্ণ বৈধ। কূটনীতির সবচেয়ে আকর্ষণীয় খেলাটা কিন্তু এখানেই শেষ নয়। একই দিনে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় ঢাকার বর্তমান সরকার তাদের দৃষ্টিতে সম্পূর্ণ বৈধ এবং সার্বভৌম। শুধু মুখেই নয়, এর প্রমাণ দিতে ভারত এক বড় কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী ব্রিক্স শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। নরেন্দ্র মোদী দুটো সত্তা এই ব্রিক্স সম্মেলনের জায়গায়, একটি তিনি ভারতের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে পদাধিকার বলে তিনি ব্রিক্সের প্রধান, ব্রিক্সের চেয়ারম্যান, ব্রিক্সের প্রেসিডেন্ট বা ব্রিক্সের সভাপতি, আর তারেক রহমান বিমস্টেকের সভাপতি। এই ব্রিক্স শীর্ষ সম্মেলনে এই ধরনের যে সংগঠনগুলো আছে বিমস্টেক টাইপের বা ব্রিক্স টাইপের, সেই সংগঠনগুলোর প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিক্স সভাপতি নরেন্দ্র মোদী বিমস্টেক সভাপতি তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকার তারেক রহমানের দিল্লি সফরের জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। ভারত চায় তারেক রহমান দিল্লি আসুক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন হোক। আগামী পরশু, আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি 8 অগাস্ট, আগামী পরশু 10 অগাস্ট দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এই সাক্ষাৎ পরবর্তী সময়ে আরো নিশ্চয়ই অগ্রগামী খবর পাওয়া যাবে। বাংলাদেশের রাজনৈতিক মহল এখনো কিছুটা কৌশলগত অবস্থানে রয়েছে। ঢাকা এখনো তারেক রহমানের এই দিল্লি সফরের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করেনি। শীঘ্রই একটা কিছু জানা যাবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই পুরো ঘটনাটি যদি আপনারা এক সুতোয় গাঁথেন তবে কি দেখতে পাবেন? একদিকে ভারত তার ভূখণ্ডে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে কথা বলবার স্পেস দিচ্ছে, যা নিয়ে বাংলাদেশের ভেতরে তীব্র অসন্তোষ। দর্শক, একটা জিনিস খেয়াল করুন, দিল্লিতে যে প্রেস কনফারেন্স, মেগা প্রেস কনফারেন্স শেখ হাসিনার, এটি যদি ভারত সরকার সম্মত না হতো, ভারত সরকারের যদি সমর্থন না থাকতো, ভারত সরকার কিন্তু এই অনুষ্ঠানটি, এই প্রেস কনফারেন্সটি নিষিদ্ধ ঘোষণা করতেন যে না, এখানে এ ধরনের কোনো সম্মেলন হতে পারবে না। ভারত সরকারের যেভাবে বলুন না কেন, এটি প্রচ্ছন্ন সমর্থন বলুন বা যে কোনো ভাবে বলুন না কেন, এটি একটা সমর্থন আছে বলে এমন একটি মেগা ইভেন্ট হতে পারছে, হয়েছে এবং ভবিষ্যতে আগামী দিনগুলোতে আরো হবে। একদিকে ভারত বলছে যে না, আমাদের এর সাথে কোনো সম্পর্ক তো নেই, অবশ্যই নেই, কারণ এটি একটি বেসরকারি সংগঠনের আয়োজন। কিন্তু আয়োজনটিকে বন্ধ করে দিতে ভারত সরকার ভূমিকা রাখতে পারতেন, কিন্তু ভূমিকা রাখেননি কিংবা রাখবেন না, এটি স্বাভাবিক। আবার রাখলে নানা রকম প্রশ্ন আসতো, কারণ খেয়াল করুন, এটি হচ্ছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, অর্থাৎ বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থা, যে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো, সেই গণমাধ্যমগুলোর যারা সাংবাদিক তাদেরই কিন্তু এই ক্লাব,
এখানে যদি ভারত নিষেধাজ্ঞা দেয় তাহলে অবাধ এবং মুক্ত মতের দেশ ভারত বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ হবে। এজন্য ভারত এখানে নিষেধাজ্ঞা দেবে না। একদিকে নিষেধাজ্ঞা দিচ্ছে না, অন্যদিকে ঢাকাকে শান্ত রাখতে এবং নিজেদের আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখতে ভারত সরকার তড়িঘড়ি শেখ হাসিনার বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখছে এবং তারেক সরকারকে বৈধতা দিয়ে ব্রিক্সে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশের অনেক বিশ্লেষক ও আমজনতার ক্ষোভের জায়গা এটাই যে ঢাকার এই দুর্বল ও দোদুল্যমান পররাষ্ট্রনীতির সুযোগ নিয়ে দিল্লি কি তবে বাংলাদেশের সাথে এক ধরনের ফুটবল খেলা খেলছে? ভারত কি একই সাথে দুই নৌকায় পা দিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে চাইছে? আর ঢাকার পররাষ্ট্র মন্ত্রক কি তাদের অসংলগ্ন ভাষা ও পেশাদারিত্বের অভাবে কূটনৈতিক টেবিলে পিছিয়ে পড়ছে? এ কথা বললে মনে হয় কম বলা হবে না যে ঢাকার এই মুহূর্তের সরকার দুর্বল সরকার, দুর্বল পররাষ্ট্র নীতি যে সেটি তাদের বিবৃতিতে প্রকাশ করেছে। আর এই দুর্বল পররাষ্ট্র নীতির জায়গায় ভারত সরকার বাংলাদেশের এই দুর্বলকে কেন্দ্র করে রীতিমতো ফুটবল খেলছে। কারণ শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, কথা বলতে দিচ্ছে, এক প্রকার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অন্যদিকে ভারতকে বলছে না না না, আমরা এগুলোর সঙ্গে কিছু ভাবে জানি না, আমরা এটার সাথে জড়িতই নয়। এদিকে আমরা ফুটবল খেলা বলেই এই আলাপটা শেষ করতে পারি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।